হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে আমি প্রোভাইড করতে চলেছি তোমাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের প্রিভিয়াস ইয়ার্স এর ম্যাথস এর সলিউশনের নেক্সট সেট। অলরেডি 8টা সেট করেছিলাম আমরা, প্রায় তার মানে 200-র কাছাকাছি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের থেকে অলরেডি আমরা দেখেছি এবং এই সিরিজটা চলতে থাকছে। কারণ সামনে অনেকগুলো পুলিশের পরীক্ষা আছে, WBPSI হয়ে গেল, কনস্টেবল আছে, আরো পরীক্ষা হয়তো সামনে আসবে, এক্সাইজের আসতে পারে। তো আমি এক এক করে আমি করাতে চলেছি যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, পুলিশের পরীক্ষা হয়েছে বিগত বছরগুলোতে, সেগুলোকে এক একটা করে নিয়ে। তো আজকে সেট নাম্বার 9, এখানেও আমরা আরো 20-25টা কোশ্চেন দেখবো। তো এই কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করো, নিজে হাতে প্র্যাকটিস করো, ঠিক আছে? যাতে পরে কি প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন গুলো দিলে অনেকগুলো না কমনও চলে আসছে। আমি দেখছি রিসেন্ট পরীক্ষাগুলোতে প্রিভিয়াস ইয়ারের থেকে কপিও করা হয়েছে, তো সেগুলো তোমরা পেয়ে যাবে ইজিলি। তো চলো আজকেরটা এবার দেখে নি সেটটা কি আছে। তো অ্যাজ ইট ইজ আমি নাম্বারিং গুলো এখানে আগের কোশ্চেন পেপারের মতনই ছিল, আমি এগুলোকে ঠিক করে দিচ্ছি। দিস ইজ 1 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন। দেখো এগুলোর পিছনে আমি বেশি টাইম ওয়েস্ট করছি না, মেন কন্টেন্টের পিছনে আমরা বেশি ধ্যান দেওয়ার চেষ্টা করছি যাতে আমি ম্যাক্সিমাম তোমাদের ভিডিও প্রোভাইড করতে পারি। এটা কি বলেছে, মান নির্ণয় করতে হবে, এটা বাই এটা এর মান নির্ণয় করতে হবে। তো হাফ কে হাফ দিয়ে ভাগ ইনটু এর, তো এর মানে কি, এর কাজ আগে হয় না ভাগের কাজ আগে, এর মানে গুণ হয়, কিন্তু এর কাজটা আমাকে আগে করতে হয়। তো এর মানে গুণ, তো এই গুণটা আমাকে আগে করতে হবে। অর্থাৎ আমি হাফ এখানে লিখলে এখানে ভাগ চিহ্ন দিলে হাফ ইনটু হাফ আমি আগে করে নেবো, অর্থাৎ 1/4 করে নেবো। ডিভাইডেড বাই, প্লাসের কাজ তো অনেক পরে হবে, এখানে হাফ ইনটু হাফ অর্থাৎ 1/4 হয়ে গেল। এবার 1/2 কে যদি আমি ভাগের জায়গায় গুণ চিহ্ন করি তাহলে এটা কি পাল্টিকে 4/1 হয়ে যাবে না? আর এটা কি হবে, লসাগু করলে পাবো কত, 4। ঠিক আছে, এখানে 2 দুনা 4, 4 একে 4 মানে 3/4 আসলো। ঠিক আছে, তো এটা কত হলো দেখো, কাটাকাটি করলে 2, অর্থাৎ উপরে আমি পেলাম 2 আর নিচে পেলাম আমি 3/4। তো এই 4টা আলটিমেটলি পাল্টি খেয়ে উপরে গেলে 8/3 হবে, অর্থাৎ 3 দুনা 6, 2 পূর্ণং 2/3। এটা আমাদের কিন্তু এখান থেকে উত্তর আসবে। ঠিক আছে, এগুলো ইয়েলো মার্ক করা ছিল, ওগুলোতে ধ্যান দিও না, অনেক ভুলও আছে ঠিকও আছে। এটা আমাদের কিন্তু 2 পূর্ণং 2/3 অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এর পরেরটাতে যদি আসি, 2 নাম্বার কোশ্চেন দেখো, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে। একটা ঘড়ি যদি থাকে 12, 1, 2 করে করে, তো ঘন্টার কাঁটাটা মনে করো এখান থেকে এখানে গেল, 12 থেকে 1 গেল, 1 ঘন্টা হলো। কত ডিগ্রি গেল বলো তো? 30 ডিগ্রি যায়, কারণ একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 12টা ঘর, তাহলে 12 3 36, তো 1 ঘন্টা মানে 30 ডিগ্রি ঘোরে। তো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 1 আওয়ারে 30 ডিগ্রি কোণ যায়। ঠিক আছে, আর মিনিটের কাঁটা, এবার যদি আমি সেম বলি মিনিটের কাঁটা দেখো 12 থেকে ঘুরতে 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 আবার যখন 12তে আসবে তখন 1 ঘন্টা কমপ্লিট হবে। অর্থাৎ মিনিটের কাঁটা 1 ঘন্টাতে যায় 360 ডিগ্রি কোণ। তাহলে এদের গতিবেগের অনুপাত যেটা হবে সেটা কি, দেখো টাইম তো সেম, বলছে গতিবেগের অনুপাত বের করতে। তো আমরা কি জানি, আমরা জানি গতিবেগ স্পিড 1 এর গতিবেগ। তাহলে এইটা আমি যদি দূরত্বই ধরে নিই যে 30 ডিগ্রি কোণ ঘুরছে, তো কোণ ঘোরা মানে একটা নির্দিষ্ট দূরত্ব কভার করবে। তো গতিবেগ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দেখো টাইমটা দু ক্ষেত্রে সেম, আমি নিয়ে নিয়েছি 1 ঘন্টা। তো ওটা বাদ দাও, এখান থেকে তুমি বলো যে কতটা দূরত্ব যায় বাই কত সময়, সেটাই তো গতিবেগ। তো অতিক্রান্ত দূরত্ব বাই সময় গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই সময় গতিবেগ, সময় সময় সেম আছে, তো এই দুটো রেশিওই হয়ে যাবে আমাদের কি, গতিবেগের রেশিও। অর্থাৎ 30 আর 360 এর যেটা রেশিও সেটা, অর্থাৎ 1:12, 12 3 36, এইটা কিন্তু আমাদের অ্যান্সার। কিছু পরিমাণ টাকা সরল সুদে যদি ঋণ নেওয়া যায় 2 বছরের জন্য, তাহলে 720 টাকা হবে, এবং তারপর আরো 5 বছরের জন্য 1020 টাকা হবে। যথাক্রমে সুদ এবং আসল, সুদের হার কত? এই কোশ্চেনটা হামেশাই আমরা করে থাকি, প্রচুর বার করে থাকি। তাহলে কি বলছে, 2 বছরের টাকাটা সুদে আসলে হয় 720, আরো 5 বছর বলেছে, আরো 5 বছর মানে এক্সট্রা আরো 5 বছর। তাহলে দেখো 2 বছর পরে গিয়ে হচ্ছে টাকাটা 720 টাকা, আর 7 বছর পরে সেই টাকাটা হচ্ছে 1020 টাকা। ডিফারেন্স যদি করা যায় তাহলে 300 টাকা। এই যে মাঝের 300 টাকা, এই 300 টাকার নারে মানে ওই যে পরের 5 বছর, সেই 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ 300 মানে 1 বছরের সুদ 60। 1 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে 2 বছর, এই যে 2 বছরের সুদ কত হবে, 120। তাহলে এই যে 720 ছিল, সেই 720 টাকার মধ্যে 120 টাকা শুধু সুদই আছে, তাহলে বাকি যেটা 600 টাকা সেটা কি, মূলধন। এটাই প্রিন্সিপাল। তাহলে রেট কিভাবে বের করবে? রেট বের করতে গেলে মূলধন, 1 বছরের সুদ
ইন্টু 100% করতে হয় আমাদেরকে। 60 ইন্টু 10-এ 10, 10-এ 100 অর্থাৎ 10%। তাহলে এটা আমাদের সুদের হার চলে আসবে। পরবর্তী কোশ্চেন দেখো কি বললো, যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটার মধ্যে 4 একটা ডিজিট থাকবে, 4 একটা অঙ্ক থাকবে। ঠিক আছে, তো কি বলতো 1 থেকে 100, তাহলে স্টার্ট হচ্ছে কোথার থেকে, 4 দিয়ে ভাগ যায় এরকম প্রথম সংখ্যাটা কি 4 1 4, আর এর মধ্যে বলেছে দেখো 1 থেকে 100 এর মধ্যে, আর লাস্টেরটা যদি আমি বলি তাহলে 96, 12 8 96, 4 দিয়ে 4 24 96। তো এর মধ্যে 4 তারপরে 8 এরকম করতে করতে থাকবে, কিন্তু বলছে তার মধ্যে 4 ডিজিটটা থাকতে লাগবে। তাহলে এর মাঝখানে 4 ডিজিট আছে এরকম সংখ্যাগুলো কি কি বলো দেখি। প্রথমেরটা হচ্ছে 4, 4 হবে, তারপরে 8 12 16 এইভাবে করে চলে, কিন্তু আমার তো দরকার 4, 4 কোথায় কোথায় থাকবে আমাকে বলো। 4 থাকতে পারে কি 14-তে, 4 কোথায় কোথায় থাকতে পারে এর মাঝখানে, 14 24 34, তারপরে হচ্ছে গিয়ে 44 54 64, সরি এটা 54 হবে, 64 74 আর 84। এবার এর মধ্যে এগুলো কোনগুলো 4 দিয়ে ডিভিজিবল, 12 7 84, 4 1 4, 4 6 24, এটা যাবে না, 4 11 44, আর এইটা, এগুলো যাচ্ছে 4 দিয়ে ডিভিজিবল, 1 2 3 4, 4টা, টোটাল 4টা পাওয়া গেল এখান থেকে। এছাড়া কোনগুলো যাবে, এছাড়া যেগুলো 4 দিয়ে আছে লাইক 4 হয়ে গেল, তারপরে কি হবে বলতো 40 হয়ে যাবে। ঠিক আছে, আর কি কি হতে পারে, এছাড়া ফোর্থ দেখো এমনি তো 32 36 সব আছে, কিন্তু আমাকে সেই সংখ্যাগুলো নিতে হবে যার মধ্যে 4 ডিজিটটা আছে। তাহলে 4 হবে 40, তারপরে কি 41 42 43, কিন্তু 41 তো ওগুলো যায় না, আমাদের 44 ভাগ যায়। তারপরে কি দেখো 42 44, ঠিক আছে, কি কি আছে 40 41 42 43 44 45 46 47 48 49 এই অবধি। কিন্তু এর মধ্যে 4 দিয়ে ডিভিজিবল কোনগুলো, 40 42 হবে না, 44 46 হবে না, 48 এইটা। কিন্তু এখানে দেখো আমি অলরেডি কিন্তু 44টা এখানে কাউন্ট করে নিয়েছি, তাই ওটা আমি নিব না। তাহলে 4 40 আর 48 বাঁচলো, এদিকে 4টা আর এদিকে টোটাল 3টে, তার মানে আমি 7টা পাচ্ছি। ঠিক আছে, তো এটা এতগুলো বেশি পাবো না, 7টাই আমরা এর মধ্যে পাবো। নেক্সট দেখো, ওকে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটোর প্রত্যেকটাতে 8 করে যোগ করা হয় তবে তাদের অনুপাত 3:4 হয়ে যায়। সো 2:3 ছিল 3:4 হয়ে যায়, মানে 1 বারে, এই 1 এর মানই তার মানে 8, একের ভ্যালু যদি 8 হয়ে যায় তাহলে কি বলছে সংখ্যা দুটো কত, 8 2 16 আর 8 3 24। সেম টাইপ অফ কোশ্চেন আমি মক টেস্টে দিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ারে আসা টাইপ অফ কোশ্চেন 16 24। ঠিক আছে, নেক্সট দেখো, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করে। তার মানে 28টা জিনিসের যেটা বিক্রয় মূল্য সেটা 4টা জিনিসের প্রফিটের সাথে সমান। তো প্রফিট মানে কি, প্রফিট মানে হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা প্রফিট। তো 4টা জিনিসের প্রফিটের সাথে সমান, সরি ভুল বললাম, 28টি জিনিস বিক্রয় করে, আচ্ছা সরি 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 একটু ভুল হচ্ছিল আমার, 28টা জিনিস বিক্রি করে যে প্রফিট হয়, তাহলে 28টা জিনিস বিক্রি করলে যে প্রফিট হবে সেই প্রফিটটা 4টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান। শতকরা লাভের হার কত, তো আমি এখান থেকে কাটাকাটি করি। দেখো 7 SP থেকে 1 SP চলে গেলে 6 SP পাওয়া যাবে, আর এটা উপরে গেলে 7 CP হবে। তার মানে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 7/6, কত পাওয়া গেল 7/6। তার মানে 6 টাকায় কিনে 7 টাকায় বিক্রি, মানে একের প্রফিট কতর মধ্যে, একের প্রফিট কতর মধ্যে 6 এর মধ্যে, ইন্টু 100, মানে এটা হয়ে যাবে 16.2/3%। সো এটা আমাদের এখান থেকে অ্যান্সার প্রফিট। ওকে, দুটি লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে করতে পারে। দুইজন মেন আর 7 জন বালক মিলে একটা কাজ 4 দিনে করতে পারে। 4 জন মেন আর 4 জন বালক যদি থাকে তাহলে সেই কাজটা 3 দিনে করতে পারে, একই কাজকে। একটি লোক ওই কাজ কত দিনে করবে, তো এটাই গোটাটা কাজ, এটাই টোটাল ওয়ার্ক, আমরা পরে বের করবো, আগে এখান থেকে ক্যালকুলেট করি। কি রকম, গুণ করো, 8M 28 বয়, 12M 12 বয়। তো 28 বয়ের থেকে যদি 12 বয় চলে যায় তাহলে 16 বয় বাজবে, আর 12M এর থেকে 8M চলে গেলে 4M, 4 4 16। তাহলে দেখো বয় বাই মেন যদি বের করি 1/4 রেশিও আসবে, 4 এদিকে পাল্টি খাবে,
অর্থাৎ এটা বেরোলো একজন বালকের এবং একজন পুরুষের বা একজন লোকের একদিনের কাজ করার ক্যাপাসিটি বা ক্ষমতা যাই বলো না কেন, ঠিক আছে। তো একজন লোক একদিনে 4 ইউনিট করে কাজ করতে পারে। আর টোটাল কাজ কত? এই দুটো যে কোনো জায়গায় এই ভ্যালুগুলো পুট করো। বয়ের জায়গায় 1 পুট করো, 7 1 7 হবে। আর এম এর জায়গায় 4, 4 2 8, 8 এর সাথে 15, 15 ইন্টু 4 60 ইউনিট, এটাই হচ্ছে টোটাল কাজ। এবারে 60 ইউনিট কাজ যদি তুমি একজন পুরুষকে দাও তাহলে ও 15 দিন টাইম লাগবে। ওর একদিনে 4 ইউনিট করে 15 দিনে কাজ খাল্লাস করে দেবে, খতম। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি কিনতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? 20% মানে হচ্ছে 1/5। অর্থাৎ আগে যে জিনিসটার দাম 5 টাকা ছিল, মানে কস্ট প্রাইস বলতে পারো, প্রাইস বলতে পারো 5 টাকা ছিল, এখন সেটা কমে গিয়ে 4 টাকা হয়ে গেছে। যেহেতু ওর খরচাটা একই, আগেও 160 টাকা এখন 160 টাকা, তাই ব্যবহারের রেশিওটা ওর উল্টো হবে। তাহলে পরেই তো আমার 4 5 20, 4 5 20 সমান সমান আসবে ভাই, 20 20 করে ইউনিট খরচা। তাহলে আমি দেখতে পাচ্ছি ও 4-এর জায়গায় 5 ব্যবহার করতে পারছে, 1 বেশি ব্যবহার করতে পারছে, সেটাই 2.5 কেজি বলা আছে। তাহলে 1-এর মান হচ্ছে 2.5 কেজি। 1-এর মান যদি 2.5 কেজি হয়, আসল ক্রয় মূল্য বলেছে, তুমি বলো আসলে কত কেজি পেত ও? 2.5 ইন্টু 4 মানে 10 কেজি পেত আগে অ্যাকচুয়ালিতে। এখন একটু বেশি পাচ্ছে, এখন 12.5 কেজি পাচ্ছে, এখন 12.5 কেজি পাচ্ছে, কিন্তু আগে ও 10 কেজি কিনতে পারতো কত টাকায়? 20 ইউনিট বা বলতে পারো 160 টাকায়। তাহলে 160 টাকাতে ও আগে পেত 10 কেজি, তাহলে প্রত্যেক কেজির দাম কত করেছিল ভাই? 16 টাকা প্রতি কেজির দাম ছিল। তোমাকে যদি বর্তমানটা বলে তুমি ওটাও বের করতে পারবে। সকাল 10টায় নাম্বারিং গুলো থাক, আর করে কি হবে, ঠিক আছে, তোমরা বুঝে নিও। সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা এবং 4 কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? সকাল 10টায় আর এবং এস 3 আর 4 কিমি স্পিডে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে, ঠিক। যাত্রা শুরুর সময় তাদের মাঝখানে যে ডিস্টেন্স ছিল সেটা 17.5 কিমি ছিল। কোন সময় একে অপরের সাথে মিলিত হবে? একজন এদিকে আসছে, একজন এদিকে। তো যখন বিপরীত দিকে আসে বা এরকম পরস্পরের দিকে আসে, ওটাও বিপরীত দিকই হয়, তখন গতিবেগটা কি হয়? দুজনের অ্যাড হয়ে সেটা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ বলি আমরা। তো দুজনে মিলে কোথাও না কোথাও দেখা হবে এবং এই ডিস্টেন্সটা টোটাল কভার হবে। তো টোটাল ডিস্টেন্স কভার হচ্ছে 17.5। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। এবার স্পিডটা কি হবে? দুজনের স্পিডের সমষ্টি। টাইম আমি এখান থেকে পেয়ে যাব। 7 দিয়ে যদি এদিকে ভাগ দেওয়া যায় তাহলে 7 দুনা 14 আর 7 5 35, 2.5 মানে 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে দেখা হবে কখন? 10টা বেজে। তো 10টার 2.5 ঘন্টা পরে যদি আমি এটাকে অ্যাড করি তাহলে 12টা 5 মানে 12:30, 12টা 5 মানে 12টা 30। এটা 12.5 কিন্তু 2.5 ঘন্টা ওটা, ঠিক আছে, 2 ঘন্টা 5 মিনিট মনে করো, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পরে মানে তুমি 12টা বেজে 30 মিনিটে, এটাকে তুমি 1/2 লিখতে পারো। সো 12টা 30-এ দেখা হবে ওদের। ছাপাখানার ভুলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারকে ছাপা হলো 150062 ক, মানে ক বলতে এইখানে কোনো একটা ডিজিট মিস হয়ে গেছে। তো ক এর মান কি হবে? তো 150062, এইখানে কিছু একটা ডিজিট থাকার কথা। এবার আমরা কিভাবে বর্গমূল করি? এখান থেকে 2 ঘর 2 ঘর 2 ঘর এরকম বাদ দিয়ে দিয়ে তো 1 1 এ 1 মিলে গেল। তারপরে কি হয়? 15 নেমে যায়, এটা ডবল করে আমি এখানে 2 বসিয়ে দিলাম, এখানে যেটা বসাবো এখানে তাই বসাতে হবে। তো 2 যদি বসা 22 তাহলেই হবে আর কি, 22 দুনা 44। দেখো 6 নামলো। এরপরে আমি 0 আর 6 নামিয়ে দেব, আর 12 ডবল এখানে নিয়ে নিলাম আমি 24, ঠিক আছে। তো 24 এখানে কত নিতে পারি? দেখো 3 যদি নিই 600, 4 3 আবার বেশি হয়ে যাবে, 2 নিই, 2 দুনা 4 48, 4-এর পরে 2 6, এখানে 122। এইবার তুমি বলো এইখানে এই 2 তো নামবেই, এবার এখানে যে ডিজিটটা নামবে আর এইটার ডবল 4 24, এইখানে এমন একটা ডিজিট বসাবো যেটা এখানে বসাবো এখানে তাই বসাবো। তো সেটা কত হতে পারে? তো আমি যদি অপশন দিয়েও তুমি ট্রাই করে করে দেখতে পারো, বাট দেখো 12,000 সামথিং আসবে। 24 5 120 কাছাকাছি যাচ্ছে, তো আমি 5 থেকেই ট্রাই করাটা স্টার্ট করব। ঠিক, আমি অপশনের উত্তর জানি না ধরে নিয়েই করবো, কিন্তু আমাকে একটা আইডিয়া তো নিতে লাগবে কোথা থেকে স্টার্ট করবো, ওখান থেকে স্টার্ট করবো। তো 5 5 25-এর 5 হাতে থাকলে 2, ঠিক আছে, 5 4 20,
আর 2 22 2 হাতে থাকলো 2, 24 5 120, দেখো সব ডিজিট গুলো মিলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে 5 আছে, এখানে যদি 5 থাকে তাহলে মিলে যাবে, কারণ পারফেক্ট স্কোয়ার হতে হবে, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। সো আমাদের এটার অ্যান্সার ইজিলি এখান থেকে চলে আসবে। নেক্সট দেখো, আচ্ছা এর পরেরটা কি আছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটা পূর্ণ হতে 6 ঘন্টা টাইম লাগে। মানে কোন একটা নল ওই চৌবাচ্চাটাকে 5 ঘন্টায় ফিল করতে পারে, কিন্তু নলের সাথে যখন লিক কাজ করছে তখন চৌবাচ্চাটা 6 ঘন্টায় ফিল হচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝো, 5 6 30, 6 5 30, অর্থাৎ শুধু নলটা যদি থাকে ও এক এক ঘন্টায় 6 ইউনিট করে জল ভরতে পারে, কিন্তু লিকটা থাকার জন্য মাত্র 5 ইউনিট ভর্তি হচ্ছে, অর্থাৎ এই 1 ইউনিট কই গেল, সেই 1 ইউনিটটা লিকটা খালি করে দিচ্ছে প্রত্যেক ঘন্টায়, অর্থাৎ লিকটা 1 ঘন্টায় 1 ইউনিট খালি করতে পারে। ছিদ্র দ্বারা ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, তাহলে ওই ছিদ্রটাকে যদি শুধু খোলা রাখা হয় তাহলে 30 ইউনিট জল খালি হতে 30 ঘন্টা টাইম লাগবে। সিম্পল। একটি লোক কোনো একটি নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট টাইম লাগে। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? তো দেখো, স্রোতের বেগ বের করার আগে আমি স্রোতের অনুকূলে বেগ বের করি। তো স্রোতের অনুকূলে যখন 100 মিটার যাচ্ছে, আচ্ছা স্থির জলে লাগে 4 মিনিট টাইম বলছে, আর স্রোতের প্রতিকূলে 5 মিনিট টাইম লাগে স্থির জল অতিক্রম করতে। তো জল যদি স্থির থাকে তখন যদি ও 5 মিনিট টাইমে 100 মিটার অতিক্রম করে নেয়, তার মানে এটাই তো ওর গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড, আচ্ছা 20 মিটার প্রতি মিনিট, সরি 20 মিটার প্রতি মিনিট, 4 মিনিট দেওয়া আছে। সো 20 মিটার প্রতি মিনিট, এটা হচ্ছে নৌকার গতিবেগ স্থির জলে। আর স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম, প্রতিকূলে সরি আমি একটু ভুল করেছি, এটা 4 ছিল, এটা 25 হবে, এইটা 5 আছে। তো সেই ক্ষেত্রে গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি মিনিট। আমাকে স্রোতের বেগ বের করতে হবে। তো স্রোতের বেগ বের করতে গেলে আমার কি দরকার? স্রোতের বেগ বের করতে গেলে আমি আপস্ট্রিমের যে গতিবেগ, দেখো আপস্ট্রিম মানে কি হয়, স্রোতের প্রতিকূলের গতিবেগের মধ্যে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করা থাকে, সেটাই হয় স্রোতের প্রতিকূলে গতিবেগ। তো এই মানটা আমাকে দেওয়া আছে 20, এই মানটা আমাকে দেওয়া আছে 25, তাহলে আমার এই মানটা কি হবে? সেখান থেকে ক্যালকুলেট করো, এটাকে ওপারে নিয়ে যাও, এটাকে বাদ দাও, 5 পেয়ে যাবে। তাহলে 5 মিটার প্রতি মিনিট হলো, কিন্তু উত্তর মিটার প্রতি ঘন্টায় আছে, মিটার প্রতি ঘন্টা। তাহলে মিটার প্রতি ঘন্টা করতে গেলে এটাকে মিনিটে আছে, ঘন্টা আনতে গেলে 60 দিয়ে ভাগ দিতে হবে। তো আলটিমেটলি ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে 5 মিটার পার মিনিট, এবার দেখো মিটারটা তো উপরে থাকলো, 1 মিনিট মানে কি, 1 মিনিট মানে হচ্ছে 1/60 ঘন্টা। এই 60টা আলটিমেটলি পাল্টি খেয়ে উপরে যাবে, সেটা আমাদের 300 মিটার প্রতি ঘন্টা। স্বাভাবিক ব্যাপার না, 1 মিনিটে 5 মিটার যাচ্ছে, তাহলে 60 মিনিটে কি গুণ হয়ে যাবে না, বাড়বে জিনিসটা। তো 300 মিটার প্রতি ঘন্টা। একটি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহু, একটা আয়তাকার ক্ষেত্র আছে যার দুটো বাহুর অনুপাত হচ্ছে 3:4, মনে করো এটা 3x, এটা 4x। ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কি হয়, দুটোর গুণফল 4 3, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12x স্কোয়ার, 7500। এক্স স্কোয়ার কি হবে বলো দেখি, 12 দিয়ে 12 6 72, আর 3 গেল 12 2 24, 12 5 60। এক্স ইজ ইকুয়াল টু 25 চলে আসবে, কারণ 25 এর স্কোয়ার 625 হয়, কারেক্ট। প্রতি মিটার 2.5 টাকা হিসেবে মাঠের চতুর্দিকে বেড়া দিতে হবে। বেড়া মানে কি, পরিধি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 4 আর 3 7x, এক্স এর মান আবার 25 পেয়ে গেছি। এইটা এতটা দৈর্ঘ্য, আর প্রত্যেক মিটারে খরচা পড়বে বলছে কত, 2.5 টাকা করে। শূন্য আর দিলাম না আমি, পয়েন্ট তুললে এমনিতে নিচে 10 আসবে। সো 2 5 10 আর 5 5 25, তাহলে 25 পাচ্ছে হলো 125 ইন্টু 7, 7 5 35, আর দেখলো 3, 12 7 84 আর 3 87, 875 টাকা। কোন সম্পত্তির 0.36 বা 0.36, 36 নয় 36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? তো 14,400 টাকা, এটা 0.36 এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কত? কমপ্লিট মানে তো 100, 100 কি নেবো কমপ্লিট না, 1 নেবো। 100 কেন নেবো, এখানে পার্সেন্টেজে তো নাই, পয়েন্টে আছে, তাহলে আমি 1 নেবো, ঠিক আছে। 1.00, তাহলে 1 এর ভ্যালু কত, ব্যাস এটাই। তো পয়েন্ট এখান থেকে তুললে তখন তুমি 100 নিতে পারো, যে 36% এর ভ্যালু যদি এত হয়, 100% এর ভ্যালু কত? তো 4 দিয়ে এটা কাটা যাবে, 36 4 6 24, 400, 4 0 0 0 0, 40,000 টাকা।
12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, 12টার ক্রয় মূল্য 10টার বিক্রয় মূল্য, তার মানে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 2 5 10 2 6 হবে। 5 কিনে 6 বেচছি, 1 প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাহলে সেটা আমাদের 20% এর প্রফিট। ক্লিয়ার? নিচে থেকে ট্রাই করো, ভিডিও পজ করো, অ্যান্সার বের করো, তারপর আমার সলিউশন দেখো। ব্যাস এগুলোতে এটুকুই করতে হবে, পেন পেপারেরও দরকার পড়বে না। যদি মনে হয় দরকার আছে একটা রাফ শিট শুধু ইউজ করবে। আমি তো বলে যাই, বাকি জানি না তোমরা সেগুলো ইউজ করো কি করো না। এটার ভ্যালু বের করতে হবে, তো কিচ্ছু না, ভিতরে দেখো 64, 0.0000064, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এর মাথার মধ্যে কি আছে? বর্গমূল। বর্গমূল মানে পাওয়ারে হাফ, তার আবার পাওয়ারে কত আছে? কি ঘনমূল মানে পাওয়ারে 1/3, তার মানে আলটিমেটলি পাওয়ারে 1/6, এগুলো গুণ হয়ে যাবে পাওয়ার গুলো, ঠিক আছে, এটার পাওয়ারে, তার মানে এর পাওয়ারে 1/6। কয় ঘর পর দশমিক আছে? 1 2 3 4 5 6, তার মানে আলটিমেটলি এটা যখন করবো আমার দশমিকটা ভ্যানিশ হয়ে যাবে। 64 কে লেখা যায় দেখো 2 টু দি পাওয়ার 6, আর নিচে হবে 10 টু দি পাওয়ার 6, এটার পাওয়ারে 1/6, বা আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 10 তার পাওয়ারে 1/6 ইন্টু হয়ে যাবে, সরি 6 ইন্টু 1/6, এটা 6টা পাওয়ারে যাবে ইন্টু 1/6, তাহলে 2/10 মানে 0.2, আলটিমেটলি দিস উইল বি আওয়ার অ্যান্সার। 45 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ আর জলের অনুপাত 9:11 হবে। একটু আগে করলাম একই রকম কোশ্চেন, কিন্তু এখানে এবার গল্প হচ্ছে ডিফারেন্স 1 আর এখানে ডিফারেন্স হচ্ছে 2 এর, যেটা আমাকে ইকুয়াল করতে হবে। আমি এটাকে 2 দিয়ে গুণ করে নিই। ওকে, তাহলে দেখো কত, 7 4 এর পরে 1 সেকেন্ড দাঁড়াও, 9 11 3, দুধ আর জলের অনুপাত 3:2, মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, আচ্ছা সরি একটু ভুল করছিলাম, এটা কেন ইকুয়াল করব আমরা, এখানে এটা ইকুয়াল করব না, ওটা তো আমরা এজ রিলেটেড প্রবলেম করব, বা সমান সমান মেশানো কিছু থাকলে। এইখানে কি মেশানো হচ্ছে? এইখানে জল মেশালে, তাহলে জলটা আমাকে আলাদা থাকুক, আমার এইটা ইকুয়াল করতে হবে দুধ, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 2 6, তাহলে দুধের পরিমাণ সেম আছে, জল বেড়েছে 5 ইউনিট, ঠিক আছে। আমাকে টোটাল মিক্সচারটা দেওয়া ছিল 45 লিটার, যেটা আমার হিসাবে 9 আর 6 15 ইউনিট, তো 15 ইউনিটের মান যদি হয় 45 লিটার, তাহলে 5 ইউনিটের মান কত? তো সেটা হবে 15 লিটার, তাই না? তো 15 লিটার অ্যান্সার চলে আসবে। যদি 8 জনের একটা কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলাকে অন্তর্ভুক্ত করানো হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যাবে। ওই দুজন মহিলার গড় বয়স কত? দেখো 8 জনের কমিটি ছিল, দুজনকে বের করে দুজনকে এন্টার করেছো, কাদেরকে বের করেছে? এদেরকে, এদের টোটাল কত? 40 30 70 80 বছর। এবার এদেরকে বের করে তুমি যখন নতুন দুজনকে অ্যাড করলে, তো তোমার 8 বছর গড় বছর 2 করে বেড়ে গেল, কতজনের? 8 জনের। 8 জনের গড়ে 2 করে বৃদ্ধি পাওয়া মানে 16 বৃদ্ধি পাওয়া, তার মানে ওই দুজনের যে টোটাল বয়স সেটা এই 80 তো থাকবেই, এক্সট্রা 16 অ্যাড হয়ে যাবে 96, এটা ওই দুজনের টোটাল বয়স, তাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে তাদের গড় পেয়ে যাবে 48 বছর। ওকে, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, মানে 3f ইজ ইকুয়াল টু, মনে করে নাও s1 প্লাস s2, ওকে, 3 গুণ। 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 3 বছর পরে পিতার বয়স কি হবে? 2 পুত্রের বয়সের যোগফল। এবার গল্প হচ্ছে 3 বছর পরের ঘটনাতে আমি আসি। 3 বছর পরে কি হচ্ছে দেখো, মনে করে নাও আমি যেটা বললাম যে ফাদারের বয়সটা 3f, সন 1 এর বয়স s1 আর সন 2 এর s2। 3 বছর পরে যখন, সরি কত, 20 বছর পরে যখন যাবে, তো এখানটায় 20 অ্যাড হওয়ার কথা, তার মানে এটা হয়ে যাবে 20 প্লাস 3f, আর এদেরও 20 20 করে অ্যাড হবে, s1 প্লাস 20, আর এটা হবে s2 প্লাস 20। তো বলছে এই 20 বছর পরে পিতার যে বয়সটা, সেটা এই 2 পুত্রের বয়সের যোগফলের সাথে সমান চলে আসবে, এই দুটোর সাথে সমান চলে আসবে। তো আমি এখান থেকে আরেকটা ইকুয়েশন পাচ্ছি যে 3f ইজ ইকুয়াল টু s1 প্লাস s2। এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা এইখানে এই ঝামেলাগুলোতে না গিয়ে আমরা সব থেকে ইজিলি করতে পারি, এখানে যেহেতু যোগফল করেই কাজ করছে, আমি ওদের বয়স আলাদা করে বেরই করতে পারবো না, ওটাকে ভুলে যাও। তো দুজনের যোগফলকে একটা ছেলে মনে করো, তুমি তাহলে বলতে পারবে ফাদার, আর এইটাকে আমি s1 প্লাস s2 একজন বলছি, সেটা হচ্ছে 3:1 রেশিও, এদের সমষ্টি 1 আর ফাদারের 3 গুণ।
10 বছর পর সেই জিনিসটাই হবে, কিন্তু সেইটা হবে কি 20 বছর পরে 1:1 রেশিওতে চলে আসবে, সমান সমান হয়ে যাবে। এইটা 1 হলে এটা এদের দুজনের টোটাল 1 হলে ফাদারেরও 1। এবার আমরা জানি ডিফারেন্সটা কোনোদিন আলাদা হতে পারে না, এই ডিফারেন্সটা 2, বাট এখানে ডিফারেন্সটা কি হবে, এখানে 0 আছে, তো এটা আমি 2 বানানো কি পসিবল? কোনোভাবেই তো পসিবল না। এটাকে 2 দিয়ে গুণ করলেও 2 2 0ই আসবে আলটিমেটলি। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, এইভাবে আমরা আগে যেটা ছিলাম সেটাই ঠিক আছে। আমি না ফাদারেরটাকে এক্স ধরে যেভাবে করছিলাম ওইভাবে করে চলে আসবে, রেশিওতে যাচ্ছি না, ঝামেলা আসবে বেশি। দেখো আমি জাস্ট S1 S2 না করে XY ধরে নিলাম। আমি F কে আর এদিকে S1 আর যে S2 আছে না, এটাকে X মনে করলাম, এটাকে Y মনে করলাম। তাহলে এদের টোটাল X প্লাস Y হবে, তো ফাদারের হয়ে যাবে 3 ইন্টু X প্লাস Y। এটা ঠিক আছে। 20 বছর পরে ফাদারেরও 20 বাড়বে, এরও 20 বাড়বে, এরও 20 বাড়বে। তখন বলেছে ফাদারের বয়স এদের দুজনের বয়সের সমষ্টির সমান, দ্যাট ইজ ওকে। এবার দেখো কি ঘটনা ঘটবে, 3x প্লাস ওয়াই আর এখানে আছে x প্লাস ওয়াই, বাদ চলে গেলে আমার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই আসবে। একটা করে 20 বাদ, অর্থাৎ আমি 20 পাচ্ছি। এখান থেকে বাদ দিলে আমি 10 পাচ্ছি, অর্থাৎ এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। তাহলে ফাদারের বর্তমান বয়স এখানে 10 বসালে 30, অর্থাৎ এদের দুজনের আলাদা করে কিন্তু বের করা যাবে না, এটা আমি বের করে নিতে পারবো। তারপরটা দেখো বলছে 2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 2819042। এখন এগুলো কোশ্চেন যদিও খুব একটা দেখতে পাওয়া যায় না, তাও আসেও চলে আসে কোনো সময় মাঝে মাঝে। 1 1 1 81, ঠিক আছে। তো 1 ডবল 2 বসালাম, এখানে যেটা বসাবো তাই বসাবো। 25 26 6 120, 7 যদি করা যায়, 7 7 49 আর 7 9 14 আর 4 18, বেশি হয়ে যাবে, 6 করি। হ্যাঁ, 6 3 12 আর 3 15, 6 পরে 5 11, 5 আর 1 6, 6 পরে 2 8, এটা। এবার এরপরে কি আসবে, 90 বসে গেল। 16 ডবল 32 বসালাম, এখানে যেটা বসাবো তাই। 9 3 বেশি হয়ে যাবে, 8 3 24 আর 2 16, 7 বসাও। 7 7 49, ঠিক আছে। 7 7 49, সাথে থাকলো 9, হাতে থাকলো 4, 7 14 4 8 হাতে 1, 7 21 আর 1 22, এটা। এবার লাস্টে আছে 42। তো এবার বলছে কি বলছিল যে এখানে কোনটা ক্ষুদ্রতম সংখ্যা অ্যাড করলে যোগফল পূর্ণবর্গ অর্থাৎ পারফেক্ট স্কয়ার হবে। তো আমি এটা 2 ডবল করি, 2 7 14 4 1 0 33, এইখানে যেটা বসাবো এখানে তাই আসতে হবে। তো এটার কাছাকাছি দেখো, এটা 9 দিয়ে যদি করা যায় 3 3 4 9, এখানে 9 এখানে 9, তাহলে কি হবে, 9 9 এর কাছে থাকলো 8, 9 4 36, 4 40 44, থাকলো 4, 9 3 27, 3 30 31, হাতে থাকলো 3, 9 3 27, 3 30, 30,141 আসছে। এর থেকে একটু ছোট হয়ে যাচ্ছে, তার মানে 9 না, যদি কমপ্লিট মানে 9 এর জায়গায় যদি আরেকটু বড় 10, তারপরে বড় কি 10 হতে পারে ম্যাক্সিমাম। অর্থাৎ যদি 10 হয়ে যায় মানে এটা তো তখন আর 3349 হয়ে যাবে না, তখন 33 কি হয়ে যাবে, 50 হয়ে যাবে, ঠিক আছে। 33500, মানে এখানে যেটা বসাতে চাইছিলাম আমি, জিনিসটা দিয়ে ভাগ দিলে, তো ইন দ্যাট কেস যদি আমি 9 দিয়ে করছি তাহলে আমার 30,141, 10 দিয়ে করলে তো এইটা আসবে আমার, ঠিক আছে। কিন্তু এইখানে এইটা যদি আসতে হয় তাহলে এখানে আরো কত বেশি থাকতে হবে, তো 30,142 বাদ দাও, 2 এর পরে 8 10, 4 একে 5, 5 এর পরে 5 10, 1 আর 1 2, 2 এর পরে 3 5, আর এটা তো 3358 যদি আরো এক্সট্রা থাকে এর সাথে অ্যাড করা 3358, তো যেটাই দাঁড়াবে না কেন সংখ্যা, তখন সেটা কিন্তু 1670 হয়তো হবে না, তো 168 এরকম 0 এরকম কিছু একটা চলে আসবে, যেটার পারফেক্ট স্কোয়ারে আমাদের চলে আসবে, মধ্যে পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, এগুলো না ডিজিট সাম দিয়েও অনেকে করতে পারে, বাট আমার ডিজিট সাম আমি শিখিনি, আমার ওটা ইয়েতে প্রিপারেশন আমার দরকার পড়েইনি কোনোদিন, তো আমি আর ওটাকে শেখার ট্রাই করিনি। এগুলো দিয়ে কাজ হয়ে যায়, এরকম একটা দুটো কোশ্চেন আসলে আমি এমনি করে নেবো, ওর জন্য আবার একটা নতুন মেথড শিখে কি হবে। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার স্কোয়ার ফরমেশন করা হয়েছে, এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন বেশি হয়ে গেল। 31 জন যারা বেশি হয়ে গেল তাদেরকে আমি আগে এখান থেকে মাইনাস করি, 3 3 0, 6 3 5 0 4, তাই না। তো এদেরকে, এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কথা, কারণ পারফেক্ট স্কোয়ার আকারে তুমি সাজিয়েছো যেহেতু, তাহলে দুই দিকে বরাবর, তার মানে এইটা পারফেক্ট স্কোয়ার হতে হবে। তো এটা পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে এটা যদি আমি বর্গমূল করি যেটা আসবে সেটাই আমার চলে আসবে যে কতজন সামনে সারিতে দাঁড়িয়েছিল।
এটার বর্গমূল তুমি করো কিভাবে করে, এমনি ভাবেই করো, 63504। ওকে, এইটা ভাবেই করতে পারো তুমি বর্গমূল। তো 2 2 এরকম করো, 2 2 4 করে নাও, এখানে নামলো 2, 35 নেমে গেল, এটা 4 বসিয়ে দিলাম, 5 করে দিই, 225 হয়ে যাবে, তাই না? 10 এখান থেকে, এখানে 0 4 নেমে গেল, 25-এর ডবল কত হয়? 50 হয়। 2 বসাও, 502 ইন্টু 2 1004 মিলে যাবে, তো 252। তাহলে 252 স্কোয়ার মানে 252 জনের শাড়ি, এদিকেও 252 এদিকেও 252 আর কি, এইভাবে করে টোটাল এরকম 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 করে দাঁড় করায় হয়েছে। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করলে আগের সমান বেতন পাবে? 100 টাকা বেতন ছিল, 20% হ্রাস করে 80 করে দিয়েছো, 80 থেকে আবার 100-এ ফেরত দিতে চাইছো, 20 তুমি কমাবে বাড়াবে, কিন্তু বৃদ্ধিটা করবে কার? 80 এর উপর, তার মানে আলটিমেটলি 25% বাড়াতে হবে তোমাকে, তাহলে আগের জায়গায় ফেরত যাবে। দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটোর যোগফল কত? তো দেখো, যখনই অনুপাত দেওয়া আছে তুমি সংখ্যাগুলোকে 6x আর, ঠিক আছে, বা এক কাজ করতে পারো, তুমি যদি গসাগু বের করতে চাও এখান থেকে, তাহলে এই দুটোকে অনুপাতকে গুণ করে এটাকে আগে ভাগ করো, 312-কে 13 6 78 দিয়ে তুমি ভাগ দাও, বলবে 13 6 78, 13 2 26, 13 4 52, 6 4 4 যে আসলো, ঠিক আছে, যেটা তোমার 4 আসলো সেটা হচ্ছে তোমার গসাগু, তাহলে গসাগু তোমার তুমি পেয়ে গেলে 4, সংখ্যা দুটো যে সংখ্যায় থাকুক 4। আর সংখ্যাগুলো কি কি হবে? সংখ্যাগুলো হবে 4 6 24 আর 13 4 52, গসাগু দিয়ে গুণ দিলে, তাহলে এদের সমষ্টি তোমাকে চেয়েছে, তো 4 আর 2 6, 5 আর 2 7, 76 অ্যান্সার। দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা ও 6 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার বেগ কত? দুইজন ব্যক্তি একই দিকে হাঁটছিল, একজন এদিকে হাঁটছিল আর একজন এদিকে হাঁটছিল, একটা ট্রেন পিছন থেকে আসলো, একজনকে ক্রস করলো, প্রথম জনকে ক্রস করতে 9 সেকেন্ড টাইম নিল এবং দ্বিতীয় জনকে ক্রস করতে 10 সেকেন্ড টাইম নিল। দেখো, দুটো গল্প আছে, দুটোই আপেক্ষিক গতিবেগ। তো প্রথমটাকে যখন ক্রস করলো, মানুষকে ক্রস করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই ট্রেনটা নিজের দৈর্ঘ্যই ক্রস করছে। তো প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা নিজের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্স ইনটু স্পিড হবে। ডিস্টেন্স মানে কি? দূরত্ব, সরি, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হয়ে যাবে আমাদের স্পিড ইনটু টাইম। তো প্রথম ক্ষেত্রে স্পিডটা কি হবে? স্পিডটা হবে ট্রেনের স্পিড, তার থেকে কি হবে? মাইনাস হবে, কারণ দেখো বলছে পেছন দিক থেকে আসছে, পেছন দিক থেকে আসার কথা হচ্ছে যেদিকে লোকগুলো যাচ্ছে ট্রেনটা ওদিকে যাচ্ছে, তো ওই জন্য স্পিডটা মাইনাস, ট্রেনের স্পিড বেশি, ওর থেকে লোকটার স্পিড মাইনাস, ইনটু টাইম, টাইম কত লাগছে বলছে? 9 সেকেন্ড। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে ও নিজের দৈর্ঘ্যই পার করছে, কিন্তু এখানে টি মাইনাস কত হবে? 6 ইনটু টাইম লাগছে 10 সেকেন্ড, দুটোই তো লেন্থ। এবার তুমি কোশ্চেন করতে পারো এখানটা যে স্যার এইটা ছিল ঘন্টাতে, এটা আমার কিন্তু আছে সেকেন্ডে, তাহলে এটাকে আমি ঘন্টায় পরিণত করি? দরকার পড়বে না। কেন বলছি? কারণ দুটো যদি ইকুয়াল করব, তো ওই যেটা দিয়ে ঘন্টায় কনভার্ট করছো কাটাই চলে যাবে, তো সেই জন্য আমাদের ওটা দরকার নেই। তার আমি এখান থেকে টি মাইনাস 3 ইন্টু 9, এটা ইজ ইকুয়াল টু পাবো টি মাইনাস 6 ইন্টু 10। তো মানে হচ্ছে এখান থেকে তুমি করতে পারো 90 মাইনাস 27, 10t মাইনাস 60, তো 10t থেকে 90 চলে গেলে টি, আর 27 3 30 33, তাহলে টি এর ভ্যালু পাওয়া গেল কত? 33। তাহলে ট্রেনটার গতিবেগ কত? আচ্ছা, এটা তো আমাদের কিসের ভ্যালু আসলো? টি, টি মানে তো ট্রেনের গতিবেগই ধরেছিলাম 33, ঘন্টায় আসবে কারণ ভিতরেরটা কিন্তু ঘন্টা ছিল। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? ভিখারির সংখ্যা মনে করো x জন, যখন তুমি ওদেরকে 6 পয়সা করে ভিখারিগুলোকে দিচ্ছ, তখন ওর কাছে এক্সট্রা 7 পয়সা থেকে যাচ্ছে, তাহলে এটাই টোটাল পয়সা। আবার যখন তুমি এদেরকে 8 পয়সা করে দিচ্ছ, তো 5 পয়সা কম পড়ছে, এখানে বেশি চলে যাবে 5 পয়সা, ওর মাইনাস ব্যালেন্স হয়ে যাবে, তো সেটাকে অ্যাডজাস্ট করে দিই, এখান থেকে কমিয়ে দিই, তাহলে এটাও টোটাল পয়সাগুলো ইকুয়াল হয়ে গেল, ওর কাছে কত টাকা আছে ইকুয়াল। 8x থেকে 6x চলে গেলে 2x, 7 আর 5 12, তো x এর মান 6 পাওয়া গেল, তার মানে ভিখারির সংখ্যা 6 জন। ঠিক আছে, 6 6 36 সাথে 42, আর 6 8 48 থেকে 5, এক সেকেন্ড দাঁড়াও, 6 6 36 43, সরি 6 6 36 সাথে 43, আর 6 8 48 থেকে 5 গেলে 43, তো ভিখারির সংখ্যা 6।
সো এই ছিল, আমি এখানে মোটামুটি 24-25টার কাছাকাছি কোশ্চেন ছিল, এটা দিলাম, এটা করতে থাকবো। এখন যেগুলো কোচিং করাচ্ছে এগুলো কনস্টেবল লেভেলের, কারণ মানে তোমার ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল যা যা আছে সেগুলো করাচ্ছি। কনস্টেবল গুলোর অনেকগুলো হয়ে গেলে তারপরে এসআই এর, এক্সাইজ এগুলো আমি ইনক্লুড করে দেবো। সেগুলো প্র্যাকটিস করে দিতে পারো, এবং যাদের মনে হয় যে ফুল ম্যাথটা একদম বেসিক থেকে নিয়ে শিখতে চাও, দে ক্যান জয়েন মাই ডেডিকেটেড কোর্স, সেটা জয়েন করতে পারো ফুললি একদম উইথ 3 ইয়ার্স ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে দিস প্রাইসে। এবং এছাড়াও ইনস্টলমেন্ট অপশন আছে 200 করে পার মান্থ, 8টা ইনস্টলমেন্টে কভার করার। তোমরা তার জন্য স্মার্ট ম্যাথস এর অ্যাপ ডাউনলোড করতে পারো, ঠিক আছে। খুব বেসিক কিছু কোর্সেস আমি করাই না, ওই একটা, এবং রিজনিং এর একটা কোর্স, এবং ছোটখাটো 1-2টা কোর্স আছে। গিয়ে পেইড কোর্স সেকশনে যদি যাও, সেখানে গেলে তোমরা সেটা পেয়ে যাবে, সেই কোর্সটাকে নিলে তোমরা কিন্তু একদম বেসিক থেকে নিয়ে ম্যাথটাকে ভালো করে শিখতে পারবে, ঠিক আছে। 1-2টো চ্যাপ্টার বাকি আছে, আমি সেটা করিয়ে দিচ্ছি, ওখানে করে দেবো কিছু সময়ের মধ্যে। বাকি নালে ফুললি কভার আছে উইথ প্রচুর ভিডিওস, রেকর্ডেড ভিডিওস, তারপরে এমসিকিউ কোশ্চেন্স, পিডিএফ সবকিছু সেখানে আছে, সুন্দরভাবে তোমরা ফলো করতে পারবে। এছাড়া যদি তোমরা কনস্টেবলের মক টেস্ট দিতে চাও ফ্রিতে, তাহলে এখানে যাও, অ্যাপের মধ্যে এখানে একটা ফ্রি টেস্ট বলে তোমরা দেখতে পারবে, সেকশন অ্যাড করা হয়েছে নতুন, সেখানে গেলেও তোমরা ফ্রিতেও কিছু কিছু মক টেস্ট আছে এসআই এর, কনস্টেবলের, সেগুলো দিতে পারবে। ভিডিওতে এইটুকুই, পারলে ভিডিওটাকে লাইক করো, বাকির সাথে একটু শেয়ার করো, যাতে চ্যানেলটা একটু বুস্ট আপ পায়। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে দেখা হবে। এবং এই যা যা করাচ্ছি পিডিএফ ডাউনলোড করতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ইটস স্মার্ট ম্যাথস। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। টেলিং গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।